আসসালামু আলাইকুম। এডিটোরিয়াল নিউজ 24 এর আজকে এডিটোরিয়াল এক্সিকিউটিভ প্রোগ্রামে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল ইসলাম ইকরাম। আজকের এই প্রোগ্রামে এমন একজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি মূলত বাংলাদেশে ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে একজন সফল বিজনেসম্যান। আমরা আজকে তার উঠে আসার গল্প এবং ইন্টেরিয়র ইন্ডাস্ট্রির বাংলাদেশে সম্ভাবনা এবং এটা কেরিয়ার তৈরির জন্য একজন বিজনেসম্যান হিসাবে কেউ যদি তার কেরিয়ার তৈরি করতে চায়, তো এই ক্যাটাগরির বিজনেসটা আসলে কতটুকু সম্ভব ভবিষ্যতে, সবকিছু আজকে জানার চেষ্টা করব। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অতিথি, ইনোভেশন রাশ এর সম্মানিত সিইও জনাব সালাউদ্দিন রানা। আমরা তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওকে, আসলে আমরা আজকে জানতে চাইবো আপনার উঠে আসার গল্প, কারণ আমি যতটুকু জানি আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার, বাট মজার বিষয় হচ্ছে যে আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের বাইরে এসে আপনি ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে খুব ভালো করতেছেন। এবং আমি আপনার ব্যাকগ্রাউন্ড যতটুকু জানি, আপনি বেশ কিছু হসপিটাল, বেশ কিছু রিয়েল এস্টেট, অনেক বড় বড় প্রতিষ্ঠানের পুরো একটা সেট আপ আপনি নিজেই সবকিছু প্ল্যান করে আপনি তৈরি করেছেন। তো সবকিছু একটু জানতে চাই, আসলে আপনার উঠে আসার গল্পটা একটু বলেন প্লিজ। আসলে সফল কিনা বলতে পারবো না, তবে কাজ করার চেষ্টা করছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। আমি এসএসসির পরে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি 2005 সালে। 2005 সালে শেষ করার পরে আমি 2006 সালে গাজীপুর, যে আমাদের ডুয়েটের ইউনিভার্সিটি আছে, যেটা একমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিএসসি করার সুযোগ আছে, ওখানে আমি কোচিংয়ে যাই। কোচিংয়ে যাওয়ার পরে ওইখানে আমি প্রায় 7 থেকে 8 মাস কোচিং করি, এবং এর মাঝে বেড়ানোর উদ্দেশ্যে ঢাকাতে আসতাম। ঢাকাতে এসে বিভিন্ন বড় ভাইদের সাথে বা ফ্রেন্ডদের সাথে ঘুরতাম। তারা বিভিন্ন প্রজেক্টে জব করতো, যারা হচ্ছে কোচিংয়ে যায় না, এরকম হয়তো কলেজ থেকে বের হয়ে কনস্ট্রাকশন লাইফে জব জব করতেছে। তো এর মাঝে হঠাৎ করে মনে হয় যে না, বিএসসি কেন করবো, এত 4টা বছর ওয়েট করবো। সব বন্ধুরা হচ্ছে পড়াশোনা করতে, পাশাপাশি হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং চাকরি করছে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিতে। সেই উদ্দেশ্যেই পরবর্তীতে 1 বছর যেহেতু আমাদের কোচিং করতে হয়, 1 বছর পরে আমাদের ডুয়েটে ভর্তির জন্য পরীক্ষা হয়। সেই পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে আমি অবশ্য স্ট্রাগল করতে হয়েছে বিভিন্ন বড় ভাইদের কাছে, বিভিন্ন পরিচিত যারা আছে তাদের রেফারেন্স, অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি। সেখানে আশানুরূপ ওই রকম অফার আমরা পাই নাই। বিশেষ করে ওই সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই স্ট্রাগলিং একটা মুহূর্ত ছিল, বিশেষ করে স্যালারি ক্ষেত্রে। কারণ দেখা যাচ্ছে যে যে পরিমাণ ইঞ্জিনিয়ার প্রতি বছর বিভিন্ন পলিটেকনিক থেকে বের হচ্ছে, সেই পরিমাণ কাজের সুযোগ ওই সময় ছিল না। যার কারণে স্টুডেন্ট বেশি হওয়াতে কোম্পানিগুলো এই সুযোগটা নিত। দেখা যাচ্ছে যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের বেতনটা ধরতে কি দাম হচ্ছে, বলতো যে তোমার সাইডে থাকবা, সাইডে খাবা, আর সাইড দেখাশোনা করবা, বিনিময়ে তোমাকে থাকার খাওয়ার ব্যবস্থা এখানে করে দেবো, আর আনুষঙ্গিক হয়তো 3 থেকে 4 হাজার টাকা তোমাদের একটা স্যালারি দেবো। তো যেহেতু বিকল্প অপশনও ছিল না, আর ঢাকায় নতুন, ঢাকায় ওইরকম জানাও ছিল না, তো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব শুরু করি। সেখানে যদিও এখন বলা উচিত, লজ্জা রেখে তো লাভ নেই, কারণ মানুষকে একটু জানতে হবে। ওই সময় আমাদের স্যালারি স্টার্টিং হয় 4,000 টাকা, যেখানে আমার সিকিউরিটি গার্ডের বেতন ছিল 6,000 টাকা। আমরা এমন সময় পার করে আসছি। তো এরপরে ওইখান থেকে আমি 6 মাস জব করি। 6 মাস জব করার পরে ওখান থেকে জব ছেড়ে দিই। এরপরে কিছুদিন ফ্রিল্যান্সিং টাইপের কাজ করি, যে অনেকে ডিজাইন করে দেওয়া, অনেকে এস্টিমেশন করে দেওয়া, অনেক ঠিকাদার যারা বিজনেস করতেছে তারা কাজ শেষে যে বিল করা হয় সেই বিলগুলো করে দেওয়া, এগুলো কাজ করতাম। তারপরে আমার পরিচয় হয় আর এক ফ্রেন্ডের মাধ্যমে, একটা সিএনজি ডিস্ট্রিবিউশন কোম্পানি নামে একটা কোম্পানি। সেই কোম্পানি তৈরি হচ্ছে, বিশেষ করে আমাদের গাড়ি এখন যা চালাই, গাড়ি সিএনজি যে কনভার্সেশনটা, সিএনজি যে গ্যাস দেওয়া হয়, সেই গ্যাসের যে পাম্পগুলা সেগুলো তারা পরিচালনা করতো। ওইখানে আমার কাজ ছিল হচ্ছে ওই সিএনজি নিজের যে ড্রাইভওয়ে, তারপরে ওদের যে ইনফ্রাস্ট্রাকচার মেশিনারি যে রুমগুলো, এগুলো নিয়ে কাজ করা। তো সেখানেও আমি 4 থেকে 5 মাসের মতো জব করি। এরপরে ওখান থেকে জব ছেড়ে দিই, কারণ ওইখানে হচ্ছে আমাকে যে উদ্দেশ্য নেওয়া হয়েছিল, ওরা একটা ব্রিক ফিল্ডস করতে চাইছিল। তো ব্রিক ফিল্ডস এর জন্য যে পরিমাণ জমি তাদের দরকার ছিল, সেই জমিটা তারা পাচ্ছিল না। যার কারণে প্রজেক্টটা ওখানে স্থগিত হয়ে যায়। এবং আমি যেহেতু দেখি যে না, এখানে আমার বসে বসে তো সময় নষ্ট করার কোনো মানে হয় না, যার কারণে ওই জবটা আমি ছেড়ে দিই, কারণ ওটা আমার প্রফেশনের সাথে যাচ্ছিল না। এরপরে হচ্ছে আমি একটা আর্কিটেক্ট ফার্মে জয়েন করি। তো
তো আর্কিটেক্ট ফার্মে হচ্ছে আমাদের যে বস, উনি হচ্ছেন সিনিয়র আর্কিটেক্ট ছিলেন। তো তার কনস্ট্রাকশন সাইটের পাশাপাশি ইন্টেরিয়র কাজ ছিল। তো আমি যেদিন জব করি, সবচেয়ে মজার ব্যাপার কি, আমি যেদিন জবে জয়েন করি সেদিন সে আমাকে ইন্টারভিউতে, আগে তো ইন্টারভিউ দিয়েছি, বা যেদিন জব জয়েন করি, আমি সকালে জয়েন করলাম, স্যার লাঞ্চের পরে আসলো অফিসে, এসে আমাকে জিজ্ঞেস করলো, তুমি আসছো? ঠিক আছে, একটা নাম্বার লেখো। আমাকে একটা মোবাইল নাম্বার দিল এবং আমাকে বলল, এই যে 2 লাখ টাকা ক্যাশ, তুমি এখনই বাসায় যাও, কাপড় চোপড় নিয়ে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দাও। আমি জিজ্ঞেস করলাম, স্যার কুমিল্লায় যাব, ওখানে কি কাজ? তো তোমাকে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারে তুমি যোগাযোগ করবে, সে তোমাকে সব বোঝাই দিবে। কি আর করা, চলে গেলাম বাসায়। যায় এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে চলে গেলাম, মধ্যে ক্যান্টনমেন্ট যেটা। তখন কুমিল্লা ক্যান্টনমেন্টের ইস্পাহানি স্কুল আছে, ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, ওই কলেজের লাইব্রেরি রেনোভেশনের কাজ চলছিল। তো আমি জাস্ট ওই নাম্বারে যোগাযোগ করে ওখানে চলে গেলাম। ওখানে যে তাদের সাথে কথাবার্তা বললাম, কাজ করলাম। ওখানে 2 দিন থাকলাম। আমি থেকে যদিও কাজের আগের মতো কিছুই বুঝতেছিলাম না, কারণ আমি তো সিভিল ব্যাকগ্রাউন্ড, আমার কনস্ট্রাকশন সাইটে আমার অভিজ্ঞতা থাকলেও ইন্টেরিয়র আমার কিছুই জানা এই সময় ছিল না। তো যাই হোক, কন্ট্রাক্টরের সাথে কথাবার্তা বললে কাজ দেওয়ার চেষ্টা করলাম এবং পরবর্তীতে চলে আসলাম। এভাবে আমার ইন্টেরিয়রের কাজের শুরুটা। আচ্ছা, বুঝতে পেরেছি। মানে একটা বিষয় আমি জানতে চাই যে মেবি আপনি আপনার ইন্টেরিয়র ইন্ডাস্ট্রিতে আসার আগে আপনি বেশ কয়েকটা জব করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি জব জব সুইচ করে আপনি যখন এই যে কনস্ট্রাকশন ফার্ম লাস্ট যেখানে আপনি জয়েন করেছেন, আপনার লাইফের টার্নিং পয়েন্ট কি এই জবটাই, নাকি আপনি আগে থেকে প্যাশন ছিল যে আপনি ট্র্যাকে থাকবেন না? কারণ হচ্ছে রিসেন্টলিও কিন্তু আপনার কি মনে হয় যে সিভিল ইঞ্জিনিয়ারিং যে প্রফেশন, এই প্রফেশনে আপনারা সত্যি চ্যালেঞ্জ ফেস করতেছেন না? কারণ আমরাও অনেক সময় দেখি যে কোনো একটা রিয়েল এস্টেট প্লটে একজন ইঞ্জিনিয়ারদেরকে যেভাবে দৃষ্টিভঙ্গিতে দেখা হয়, বাস্তবতায় কি আসলে এটা অনেক পরিবর্তন হয়েছে বলে আপনার কি মনে হয়? আসলে বেসিক্যালি আমি আমারটা বলতে পারি। আমার আসলে আমি ছোটবেলা থেকেই খুবই মানে উদাসীন টাইপের, কোনো বিষয়কে সিরিয়াসলি না নেওয়ার একটা বদ অভ্যাস আমার আছে। মানে যখন যেটা ভালো লাগে তখন সেটাকে মনে হয় যে এটাই হচ্ছে জীবনে আমার জন্য সবচেয়ে বেস্ট ওয়ে। তো সেই হিসাবে আমি যখন এই কনস্ট্রাকশন লাস্ট কোম্পানিতে জব করি, তো আমাদের কনস্ট্রাকশন সাইট ছিল এবং হচ্ছে ইন্টেরিয়র ছিল, যেটা আগে বলেছি। তো বেসিক্যালি আমার কোম্পানিতে আরো একজন সিনিয়র ইঞ্জিনিয়ার ছিল। তো সেই 2টা সাইট আমাদের রানিং ছিল, সেটা সে দেখতো। আমি শুধু তার সাথে এস্টিমেশন গুলো করতাম, মানে অফিসিয়াল যে কাজটা সেটা আমি করতাম, আর কনস্ট্রাকশন সাইটের দেখাশোনার কাজটা উনি করতেন। আর আমি হচ্ছে ইন্টেরিয়র পার্টটাই তখন আমার হচ্ছে প্রধান দায়িত্ব হয়ে গেছে। তো দুটো আমি যখন কম্পেয়ার করলাম, আমি দেখলাম যে কনস্ট্রাকশন সাইডে, মানে আমার দিক থেকে আমি যেটা বলতেছি, কনস্ট্রাকশন সাইডে যে কাজটা, যে একটা ডিজাইন দিচ্ছে, একটা ডিজাইনের কাজ হচ্ছে, অ্যাজ ইউজুয়াল একই কাজ বছরের পর বছর হচ্ছে, এখানে নতুনত্ব কিছু নাই, ক্রিয়েটিভিটি নাই, রাইট? ক্রিয়েটিভিটিটা নাই, যে আমি নিজে থেকে কিছু করব, চেঞ্জ করবো, এই সুযোগটা এই কনস্ট্রাকশন সাইডে বা এখানে বাধাটা কোথায়? এটা কি ক্লায়েন্টের থেকে বাধা, না, যে এখানে- ক্লায়েন্ট আগে থেকে কোনো চোজের ইস্যু? এখানে হচ্ছে বেসিক্যালি বলি, আমরা তো ওই সময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আর একটা বিল্ডিং এর যে চেঞ্জিং গুলা, এগুলো কখনোই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের দায়িত্ব না। আমাদের দায়িত্বটা হচ্ছে সবকিছু রেডি হয়ে যাওয়ার পর যখন এটা এক্সিকিউশন হয়, অর্থাৎ যখন এটা প্রস্তুত শুরু হয়, ওই প্রস্তুতটা ওই এক্সিকিউশন করার সময় প্রপারলি হচ্ছে কিনা। যেমন সাপোজ একটা বিল্ডিং এর ধারাবাহিকতা বলি, না বললে বুঝবেন না হয়তো। একটা বিল্ডিং এর প্রথম কাজ হচ্ছে আর্কিটেক্টের। আর্কিটেক্টের কাজ হচ্ছে সে জমিটা দেখবে, ক্লায়েন্টের সাথে আলোচনা করবে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা নেবে এবং ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সে প্ল্যান করবে। প্ল্যানটা কিরকম, একটা বিল্ডিং এর সাইজটা কেমন হবে, কোন দিকে জানালা হবে, কোন দিকে এন্ট্রি হবে, কোন দিকে গেট হবে, বেডরুমটা কোন দিকে হবে, কি সাইজের বেডরুম হবে, ডাইনিংটা কোথায় হবে, লিভিং রুমটা কোথায় হবে, এর টোটাল দায়িত্ব হচ্ছে আর্কিটেক্টের। আর্কিটেক্ট যখন এই টোটাল মেকানিজমটা কমপ্লিট করে ক্লায়েন্টের কাছে জমা দিবে, ক্লায়েন্ট যদি এটা একসেপ্ট করে তাহলে তো ওকে, আর যদি কোনো কারেকশন দেয়, কারেকশন করে সে আবার রিসাবমিট করবে। এরপর যখন ক্লায়েন্ট বলবে ঠিক আছে আমার ডিজাইন পছন্দ হয়েছে, তখন কাজ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, যারা বিএসসি ইঞ্জিনিয়ার, মানে সিভিল বিএসসি ইঞ্জিনিয়ার, তখন কাজ হচ্ছে এই যে আর্কিটেক্ট যে প্ল্যানটা দিলেন, এটা কিভাবে ওই মাটির উপরে যে জায়গাটা হবে সেই জায়গার মাটির গুণাগুণ কেমন, এটা পরীক্ষা করে সেটার উপর কিভাবে দাঁড়াবে, সেই স্ট্রাকচারটা বিএসসি ইঞ্জিনিয়ার সিভিল করবেন। এরপরে হচ্ছে আরো আছে, যেমন প্লাম্বিং আছে, প্লাম্বিং ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ড্রয়িং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, স্যানিটারি, এগুলো সব মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। এরা সবকিছু কমপ্লিট করার পরে একটা যখন ডিজাইন দাঁড় করায়,
সেই ডিজাইন যখন পাস হয়ে যায় তারপরে সেটা আমাদের কাছে আসে, আমরা যখন সাইডে থাকি। আমাদের কাজ হচ্ছে ওই যে ডিজাইনটা কমপ্লিট হয়ে আসলো, এই ডিজাইনটা ওইখানকার যে ঠিকাদার আছে তাকে বুঝাই দেওয়া এবং তার কাছ থেকে কাজ বুঝাই নেওয়া। এটাই হচ্ছে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের প্রপার কাজ। তার মানে আমি যদি আপনাদের রেসপন্সিবিলিটি বলি যে সবকিছু রেডি, আপনার ডিজাইন রেডি, আপনার স্ট্রাকচারাল যা যা ইয়া রেডি, মেটেরিয়ালস রেডি, জাস্ট আপনি অ্যাজ পার প্ল্যান আপনি কাজটা প্ল্যান দেখে দিই। তাহলে এখানে আমি যেটা, তাহলে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আপনি মানে বিএসসি ইঞ্জিনিয়ার আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তাহলে এই পার্থক্যটা কি কেন আসলো আসলে? পার্থক্য তো বিশাল পার্থক্য, কারণ একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে যে সাবজেক্টে বা যে কারিকুলামে পড়ানো হয় তাকে শুধু পড়ানো হয় এটা কিভাবে টেক কেয়ার করতে হয়, মানে এটা একজন বিএসসি ইঞ্জিনিয়ারকে পড়ানো হয় এটা কিভাবে বানাতে হয়, বুঝতে পারছি, বানানো মেকানিজমটা। যেমন একটা বিল্ডিং কয়টা কলামের উপর দাঁড়াবে এটা একজন সিভিল ইঞ্জিনিয়ার বিএসসি বলতে পারবে, কিন্তু ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ার বলতে পারবে না। মানে বুঝতে পেরেছি, হয়তো অভিজ্ঞতার আলোকে একটা পর্যায়ে সে বলতে পারবে, কিন্তু সিগনেচার ইজ অথরিটি এটা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কখনোই পাবে না। তার মানে আপনার একটা বিল্ডিং রেডি, একটা ফ্ল্যাট রেডি, এখন এই ফ্ল্যাটটা আপনার ইয়া করতে হবে, কি বলে যে ইন্টেরিয়র করতে হবে, আপনার কাজটা শুরু এখান থেকে, রাইট? আচ্ছা, এখন আমার কাজটা, হ্যাঁ আমি বর্তমান যে পেশায় আছি সেটাই বলতেছি, মানে ইন্টেরিয়র কাজে, মানে আমি সিভিল ইঞ্জিনিয়ার পার্টটা যদি বাদ দিই, আপনার কাজটা এখান থেকে যে আপনি ইন্টেরিয়র কাজে একটা ফ্ল্যাট রেডি অথবা একটা কনস্ট্রাকশন ইয়া রেডি, আপনার সাইট রেডি, আপনি তখন ইন্টেরিয়র কাজে শুরু করবেন। এখন ইন্টেরিয়র কাজ করতে এসে আপনার যে প্ল্যানিং গুলো আমাকে যদি একটু সংক্ষিপ্ত করে বলবেন, যে আমাকে ইন্টেরিয়রের এইখান থেকে শুরু করতে হয়, আমাকে এইখানে গিয়ে শেষ করতে হবে, এইখানে সে এই কাজটা আমাকে একটু কাইন্ডলি বলে দিন। ইন্টেরিয়রের শুরুটাও যদি আমি বলি, শুরুটা হচ্ছে কনস্ট্রাকশন সাইডে যখন রুফটপ বা স্ল্যাবগুলো হয়ে যায়, এরপরে ব্রিক ফাউন্ডেশন, ব্রিক ওয়ালগুলো করতে হয়, মানে অর্থাৎ ফ্লোর লেআউট যেটা আমরা বলি। এই ফ্লোর লেআউটের শুরু থেকে যদি আমরা জায়গাটা পাই বা স্পেসটা পাই, দেন হচ্ছে আমাদের কাজ করার সুযোগটা সবচেয়ে বেশি থাকে। মানে আমি বলতে চাচ্ছি যে ফ্লোর লেআউটের শুরু থেকে ইন্টেরিয়রের চিন্তা ভাবনা বা ইন্টেরিয়র কাজের সুযোগটা ওইখান থেকে তৈরি হয়। বুঝতে পারছি। আমরা ছোটবেলায় দেখেছি যে আসলে এই মার্কেটটা স্প্রিড হয়েছে কবে। আমরা ছোটবেলায় অনেক সময় দেখেছি যে ইন্টেরিয়র কি, অথবা মানে একটা জিনিস যে সুন্দরভাবে আপনার ওয়েল অর্গানাইজড করতে হবে, ইয়া করতে, আমার কাছে মনে হয়েছে যে লাস্ট 10 ইয়ার্স অথবা লাস্ট 20 ইয়ার্স এই ধরনের এই অ্যাক্টিভিটি অথবা এই বিজনেসের ইয়াটা ছিল না। রিসেন্টলি এটা স্প্রেড হওয়ার কারণটা কি আসলে? এটা কি মানুষের কাছে প্রচুর টাকা আছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে, অর্থনৈতিক অ্যাভেলেবিলিটি হয়েছে, সেই জন্য হয়েছে কিনা, এটা একটু কাইন্ডলি বলুন। আসলে ইন্টেরিয়র বলে আমরা সবসময়, আসলে ইন্টেরিয়রটা একটা ইংরেজি শব্দ। আমরা যদি বাংলা বলি গৃহসজ্জা, গৃহসজ্জা কিন্তু আমরা সেই মানে অতীতকাল থেকে এটা হয়ে আসতেছে। যখন আমরা ছোট ছিলাম বা আমরা যখন একদমই ছোট স্কুলে পড়তাম, তখন কিন্তু আমরা গৃহসজ্জা করেছি। হয়তো ইন্টেরিয়রের শব্দটা আসে নাই, যার কারণে আমরা ওইভাবে এখন বুঝতে পারতেছি। সাপোজ ধরেন যে আপনি যখন পড়াশোনা করতেন বা আপনি যখন ছোট ছিলেন, আপনারা কি করতেন? হয়তো কিছুদিন পর টেবিলটা এখানে ভালো লাগছে না, আমি বারান্দায় নিয়ে যাচ্ছি, বারান্দায় ভালো লাগতেছে না, উঠানে নিয়ে যাই পড়তেছি। খাটগুলো একভাবে এখানে অনেকদিন ধরে আছে, ঠিক আছে, বইয়ের মলাট লাগানো, হ্যাঁ বইয়ের মলাট চেঞ্জ করতেছি, এটাও একটা মানে সাজসজ্জা। মানে কি, আমরা মানুষের যেমন মেকআপ করিয়া করছি, রুমেও তাই। রুমেও সাজসজ্জা বলতে এমন না যে আমি শুধুমাত্র সব নতুন নতুন ফার্নিচার নিয়ে এসে দিলাম এটাতে সাজসজ্জা হয়ে গেল, তা না। যে সাজসজ্জা মানে রুমের মধ্যে যে আবরণগুলো এখন বর্তমানে আছে সেগুলো তো চেঞ্জ করলেই কিন্তু ভিতরে চেহারা চেঞ্জ হয়ে যায়। তার মানে কোনো কিছু চেঞ্জিংকে আমরা এই ইন্টেরিয়র একটা পার্ট বা শুরুটা বলতে পারি। আমরা একটা সময় দেখেছি যে যখন ফ্ল্যাটগুলো তৈরি হয়, ধরুন লাস্ট 5 ইয়ার্স অথবা 10 ইয়ার্স আগে, আমি এটা কখনো দেখি নাই যে আপনার একটা ফ্ল্যাটে একটা ইন্টারকম রাখতে হবে অথবা মেটেরিয়ালসের এই জিনিসটা ডেভেলপমেন্ট লাগবে, এগুলো কখনো দেখি নাই। রিসেন্ট যে ফ্ল্যাটগুলো হচ্ছে অথবা রিসেন্ট যে রিয়েল এস্টেট ইয়াগুলো হচ্ছে, হ্যাঁ, আপনার দেখা যায় যে এই জায়গায় কতটুকু চেঞ্জেস আসছে, হ্যাঁ, এই জিনিসটা একটু। এখন সবকিছুই পরিবর্তন হয় সময়ের সাথে সাথে। মানে সময় বলে দিবে যে আপনাকে কি করতে হবে, বা আপনাকে সময়ের সাথে তাল মিলায় চলতে গেলে আপনাকে কি কি চেঞ্জ আনতে হবে। এখন এই যে আমরা শহরে যারা আছি তারা তো মোটামুটি আধুনিকতার সবকিছুই স্পর্শ করতে পারতেছি, কিন্তু গ্রামে কি আমরা তারা পারতেছি না। হ্যাঁ, একদশে মানে এখন হয়তো আমরা মাত্র বলতে পারি যে শুরু করতেছি। যেমন যারা শহরে থাকছে 20 বছর 15 বছর, তারা যে অভ্যাসে তো হয়েছে, এখন তারা গ্রামে যায় বাড়ি করছে। সাপোজ
আপনি হয়তো এখন ঢাকায় আছেন 20 বছর ধরে, আপনার এখন মনে হচ্ছে না আমি তো আর কয় বছর ঢাকায় থাকবো, বাড়িতে চলে যাব, তো বাড়িতে একটা বাড়ি করি, মানে গ্রামের বাড়িতে একটা বাড়ি করব। তো নিশ্চয়ই আপনি গ্রামের বাড়িতে যখন এই 20 বছর পরে এই আধুনিকতার মধ্যে থেকে বাড়ি করবেন, তখন নিশ্চয়ই আপনি সেই গ্রামের পরিবেশে চিন্তা করে বাড়ি করবেন না। আপনি চিন্তা করবেন যে আমার গ্রামের যে আমি বাড়িটা করবো সেটা যেন আধুনিকতায় সর্বোচ্চ ছোঁয়াটা থাকে। সেই দিক থেকে এখন দেখা যাচ্ছে যে একের পর এক ওই চেঞ্জ গুলো আসতেছে। কোথায় ইন্টারকম করতে হবে, এখন দেখা যাচ্ছে যে আগে আমরা বাথরুম করতাম কোথায়, বাড়ি গ্রামের বাড়িতে বাথরুম মানে বাড়ি থাকতো এক জায়গায়, 1/2 কিলোমিটার দূরে থাকতো বাথরুম, পানি নিয়ে আমরা 1/2 কিলোমিটার দূরে চলে যেতাম। কেন? বাথরুম থেকে একটা প্রচলনা ছিল যে বাথরুমের দুর্গন্ধ আসবে, বাথরুমে পোকামাকড় আসে, এগুলো আসবে। কিন্তু এখন কি আমরা সেই ধারণা নিয়ে বসে আছি? আমরা এখন ঘরের মধ্যে বাথরুম নিয়ে সেট আপ করতেছি, এবং আপনি শুনলে আশ্চর্য হবেন, একটা বাথরুমের পিছনে এখন কোটি কোটি টাকা খরচ হচ্ছে। লাখ লাখ বললাম না, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। টোটালটাই হচ্ছে সময়ের দাবি, এবং এই ইন্টেরিয়রটা সময়ের সাথে সাথে সবকিছুকে চেঞ্জ করে ফেলছে। বুঝতে পারছি। আরেকটা বিষয় সেটা হলো যে আপনি রিসেন্টলি ইনোভেশন রাশের মাধ্যমে কি কি প্রজেক্ট এখন আপনি চালাচ্ছেন, সেটা ঢাকায় কেমন, ঢাকার বাইরে কেমন, আমি রেশিওটা জানতে চাচ্ছি। রেশিওটা যদি বলতে যাই তাহলে অবশ্যই ঢাকাতে বেশি। কারণ হচ্ছে আমাদের শুধু ইন্টেরিয়র না, শিল্প কলকারখানা বলি, বাণিজ্য বলি, সবকিছু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক সবকিছু হয়ে গেছে। সেই হিসেবে তুলনা করলে ইন্টেরিয়রটা রাজধানী কেন্দ্রিক হয়ে গেছে। তবে হ্যাঁ, এখন ঢাকার বাইরেও অনেক মানুষ একটু চাচ্ছে যে তারা ঢাকার পরিবেশের মতো সুন্দর সুন্দর সবকিছু করবে। এর কারণ হচ্ছে এখন ফেসবুক, ইউটিউব, এখানে প্রচুর পরিমাণে এই ইন্টেরিয়রকে পাবলিশ করা হচ্ছে, ইন্টেরিয়রের কাজগুলোকে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে। যার কারণে দেখা যাচ্ছে যে এখনো ঢাকার বাইরেও অলমোস্ট 30% কাজ ঢাকার বাইরে হচ্ছে, আমার ধারণা। কারণ আমরাও বিভিন্ন জায়গায় যাওয়ার পরে দেখি যে আমরা যেটা কখনো কল্পনা করে নাই, এখন গ্রাম অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় ডুপ্লেক্স বাড়ি, এবং বিশাল একটা জমির মাঝখানে, মানে দেখা যায় যে 5 বিঘা 10 বিঘা জমির মাঝখানে একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে, এবং মানে একেবারেই দৃষ্টিনন্দন অনেক বাড়ি দেখা যায়। তো আমার কাছে মনে হয় যে মানুষের চিন্তা চেতনা, মানসিকতা, অর্থনৈতিক সম্ভাবনা কিছু তৈরি হয়েছে, সেই জন্যই এগুলো আসতেছে। এখন মানে লাস্ট আমার একটা প্রশ্ন, সেটা হলো যে এইখানে প্রতিবন্ধকতা কি? হ্যাঁ, প্রতিবন্ধকতা গুলো কি? যে আপনি কাজ করতে গেলেন, দেখা যায় যে আপনি যে একটা ওয়ার্ক অর্ডার দিলেন, ফর এক্সাম্পল 100 টাকার একটা ওয়ার্ক অর্ডার দিলেন, সেম জিনিসটাকে আপনার আরেকটা অন্য কেউ সেটা হয়তো বা 70 টাকা 80 টাকায় দিচ্ছে। এই যে পার্থক্যগুলো এটা আসলে কেন? প্রতিবন্ধকতা তো বলতে আসলে আমাদের সবচেয়ে বড় যে প্রবলেম হচ্ছে অজ্ঞতা। মানে আমরা আসলে সবকিছুই না জেনে অনেক কিছু জেনে ফেলি, বা না বুঝেই অনেক কিছু বুঝে ফেলি। এই যে একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, এটা আমাদের জাতিগতভাবে প্রবলেম। এটা ইন্টেরিয়র ক্ষেত্রেও বিদ্যমান। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যারা এই ইন্টেরিয়র প্রপারলি বা প্রফেশনালি কোম্পানি ট্রেড লাইসেন্স করে, কোম্পানি ফর্ম করে আমরা কোনো ক্লায়েন্টের সাথে ডিল করি, আর যারা হচ্ছে নর্মালি নন প্রফেশনাল ডিল করতেছে, এদের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন আমরা যখন কোনো ক্লায়েন্টকে ইন্টেরিয়র কাজের জন্য প্রপোজাল দেই, তখন আমরা তার কাছ থেকে রিকোয়ারমেন্টটা পুরোপুরি নিই। পুরোপুরি রিকোয়ারমেন্টটা নিয়ে A to Z তাদেরকে আমরা এই বাজেটটা দিই। এক্ষেত্রে কি হয় যে তার সকল কাজের বাজেটটা একসঙ্গে থাকায় সে হচ্ছে একটা বড় মানের একটা বা একটা সম্পূর্ণ পরিমাণের একটা হচ্ছে বাজেট সে দেখতে পায়। সাপোজ ধরেন যে একটা বাসার কাজ আমি আপনাদের অফার পেলাম, আমি আপনাকে এই বাসায় আপনাকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত যা যা করতে হবে সবকিছু একটা বাজেট আপনাকে দিলাম, হয়তো এর পরিমাণ দাঁড়ালো 20 লক্ষ টাকা। কিন্তু নন প্রফেশনাল যারা, তারা যেটা করবে, তারা ক্লায়েন্টের সাথে কথা বলবে এবং কিছু অংশ, মানে টোটাল কাজের কিছু অংশ ওই মালিককে বুঝাই দিবে যে ঠিক আছে আপনি এই অংশটুকু করেন, এই অংশ থেকে আপনার 10 লাখ টাকা লাগবে। কিন্তু আলটিমেটলি হয়তো কাস্টমার ভাবে যে ওখানে 20 লাখ টাকা দিয়ে আমি কাজ শুরু করবো, তার থেকে কি আছে 10 লাখ টাকা দিয়ে আমি কাজ করে ফেলি। সে এটা হয়তো ভাবে টেক কেয়ার করে না, ওইভাবে ফলো আপ করতে পারে না যে আমাকে এখানে অর্ধেক বা কিছু অংশ হচ্ছে বাজেট দেওয়া হয়েছে, সম্পূর্ণ বাজেট দেওয়া হয়নি। তখন তারা কাজটা শুরু করে। কাজটা শুরু করার পরে যেটা হয়, সে যখন আমাদের যে প্রপোজাল ছিল 20 লাখ টাকা, সেখানকার প্রপোজালের সঙ্গে সে তখন প্রতিনিয়ত একটা কম্পেয়ার করার পরে এক পর্যায়ে যায়, যখন ওই ঠিকাদারের তার বাজেট অনুযায়ী কাজ যখন শেষ পর্যায়ে, সে তখন দেখে যে না, তার তো অনেক কিছু বাকি আছে, অনেক কাজ বাকি আছে। তখন সে ওই ঠিকাদারকে বলে বা ওই যে প্রতিষ্ঠান কাজ করছে তাকে বলে
যে আমার তো এই কাজটা বাকি আছে, আমার তো এই কাজটা এখনো করলেন না বা ধরলেন না, তখন তারা বলে স্যার আমরা তো আপনাকে এই বাজেট দিই নাই, এই বাজেট করলে আরো টাকা বাড়তে হবে, এই বাজেট দিলে আরো টাকা বাড়তে। এবার দেখা যাচ্ছে কি আমরা যে টাকা 20 লাখ টাকা তাকে বাজেট দিয়েছি, সেটা 25 লাখ বা 30 লাখে গিয়েও কাজ শেষ হয় না। আর বেশি লাগতেছে হ্যাঁ, আসলে। কিন্তু এই যে প্রবলেমটা হচ্ছে এখানে, আমরা তো ধরেন কাস্টমারের সাথে রিলেশন ভালো রাখতে গেলে এক কথা দুইবার বলা যায় না, বা একই বাজেট দুইবার দেওয়া যায় না। বা আমি ধরেন আপনাকে একটা বাজেট দিছি, সাপোজ 5 লাখ টাকা একটা ম্যাটেরিয়ালে, সেটা হচ্ছে সুন্দর করতে গিয়ে 5 লাখ ওভার হয়ে যাচ্ছে, আমি কিন্তু আপনাকে সেকেন্ড টাইম চার্জ করতে পারবো না যে স্যার এটা তো ওভার হয়ে গেছে। কিন্তু ঠিকাদার বা যারা ওই নন প্রফেশনাল কাজ করে, এরা আপনাকে 3 লাখ টাকা বাজেট দিবে, 3 লাখ টাকা যখন শেষ হবে না তখন জাস্ট বলবে স্যার আমি তো বুঝতে পারি নাই, টাকা তো আরো বেশি লাগবে। বুঝতে এই পারছি। জিনিসগুলো আসলে যেটা হচ্ছে যে ক্লায়েন্ট তো ফার্স্টে বুঝতে পারে না, কারণ ক্লায়েন্ট তো মানে প্রবলেমটা ফেস করার পরে বুঝতে পারে সে কোথায় ভুলটা করেছে, কিন্তু ততক্ষণে তার কিছু করার থাকে না। একটা বিষয় যে আপনার এই যে এই কনফ্লিক্ট গুলো হচ্ছে, আপনার কি মনে হয় যে এই বিজনেসে ফর এক্সাম্পল আমরা অন্যান্য অনেক সেক্টরে আমরা দেখি যে বিশেষ করে আইটি সেক্টরে এই প্রবলেমটা অনেক বেশি, যে আপনার কোয়ালিটি অ্যানালাইসিস করা। হ্যাঁ, এখন আপনি যদি কোয়ালিটি অ্যানালাইসিস করে মার্কেটে টিকতে চান, দেখা যায় যে আপনার হয়তো কোয়ান্টিটি কম থাকবে কাজের, বাট আপনার কাজের কোয়ালিটি ভালো। আপনার আসলে গুরুত্ব দেওয়ার জায়গাটা কোথায়, কোয়ালিটিতে না কোয়ান্টিটিতে আসলে? এখন বিষয়টা হচ্ছে কি, যদি আমার কথা বলেন তো অবশ্যই কোয়ালিটি, আর যদি যারা গড়পড়তা কাজ করছে তাদের কথা বলেন তারা তো কোয়ান্টিটি। Good. এখন কোয়ান্টিটি না কোয়ালিটি, এই সিদ্ধান্তটা আমরা নিতে পারবো না, এটা নিতে হবে ক্লায়েন্টকে। Yes, যে আমি কোয়ান্টিটি কাজ করব না কোয়ালিটি কাজ করব, বুঝতে পেরেছি। হ্যাঁ, এইটা আমাদের হাতে নাই। বুঝতে পেরেছি। আপনি রিসেন্টলি আপনার ঢাকায় কেমন প্রজেক্ট চলতেছে? ঢাকায় রিসেন্টলি প্রজেক্ট বলতে আছে কিছু প্রজেক্ট, যেমন হচ্ছে কিছু বাসা কাজ আছে, ধানমন্ডিতে কাজ করছি, উত্তরাতে কাজ করছি, এছাড়া কিছু কর্পোরেট অফিস আছে, যেমন প্রবাসী পল্লী। আপনার কি কোনো এঙ্গ্রি কাস্টমার তৈরি হয়েছে যেটাতে আপনার কনফ্লিক্ট আর পসিবিলিটি ছিল? আসলে বিষয়টা হচ্ছে কি, আমার যে কাজটা করি এটা খুবই শৌখিন একটা কাজ, তো মানুষের টেম্পারটা ধরতে গেলে এই শৌখিনতার জায়গাটা অনেক বেশি সেন্সিটিভ। Good. কারণ কি, কিছু কাস্টমার আছে যারা আমি তাদের সম্মান দিয়ে বলছি যে তারা মনে করে টাকা দিলাম আর সব হয়ে গেল। হ্যাঁ, বিষয়টা এরকম। এখন ধরেন একটা জিনিস, একই ম্যাটেরিয়াল, মানে সরি, একটা টেবিল যদি আমরা তৈরি করতে যাই, ওই টেবিলের একটা টেবিলের দাম হয়তো হতে পারে 20,000 টাকা, আর ওই টেবিলের দাম হতে পারে 1 লক্ষ টাকা। Okay. এটা ডিপেন্ড করে হচ্ছে কাস্টমারের বাজেট এবং হচ্ছে চয়েস ম্যাটেরিয়ালের উপরে। তো সাপোজ আমরা হয়তো একটা চয়েস করলাম যে ঠিক আছে আমাকে 50, এবারে মাঝামাঝি 50,000 টাকা একটা টেবিল বানাই দেয়। কিন্তু প্রবলেমটা হয় কি, যখন সে বাজেটে নেগোসিয়েশন করে কমায় ফেলে, আমরা তো যাকে যে প্রথমে ডিজাইনটা দেই সে তো বিগ বাজেটের চিন্তা করি বা ম্যাক্সিমাম ভালো কোয়ালিটির ম্যাটেরিয়াল চিন্তা করে দেই, যার কারণে সেখানে যে আউটলুকটা ডিজাইনে দেখা যায় প্র্যাকটিক্যালি লো বাজেটের কারণে, লো ম্যাটেরিয়ালের কারণে ওই আউটলুকটা আসে না। তখন দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্টই রাব বিয়ে করে বা তার ছেলে বলে যে আমাকে টাকা কম দিতাম, আমি তো আপনাকে টাকা ঠিকই দিতাম, তাহলে আপনি ওটা কেন আমাকে দিলেন না। তখন সে পিছনের কথাগুলো সব ভুলে যায়, ভুলে গিয়ে উল্টা চার্জ করে। হ্যাঁ, অনেক পেয়েছি যারা অনেক এঙ্গ্রি ব্যবহার করেছে, হয়তো এমনও আছে যে রাগ করে তাদের কাছে আমি বিলই চাই নাই, অনেক সময় বিল ছেড়ে দিয়ে চলে আসে, যাক কথা বাড়ানোর দরকার নাই, টাকা যখন দিবেন না তখন তো কিছু বলার নাই, কারণ টাকা তো আমি আপনার কাছে জোর করে নিয়ে আসতে পারবো না। তার মানে হচ্ছে আমরা যদি কোয়ালিটি চিন্তা করি, অবশ্যই আমার কোয়ালিটি এনশিওর হলে আমার একটা বেস্ট কাস্টমার সার্ভিসের একটা জায়গা তৈরি হবে, এবং গ্রাজুয়ালি এখানেই আপনার বিজনেসটা আরো গ্রো করবে মনে হয়। ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আজকে আমরা প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আজকে আমরা এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজনে আমরা আবারও কোনো একটা কোম্পানির সিইও অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা কোনো এক্সিকিউটিভ ডিরেক্টরকে নিয়ে আমরা আবার এই প্রোগ্রামটা আবার আসবো ইনশাল্লাহ। আমি নাজমুল ইসলাম, আমি উপস্থাপনায় থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামটা দেখবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই।